আসসালামু আলাইকুম। রাইটার্স ক্লাব বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আহমেদ তারিক আজিজ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের গল্প অবচেতন। লিখেছেন প্রমথনাথ বিশি। প্রমথনাথ বিশির জন্ম ১১ই জুন ১৯০১ সালে বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার জোয়ারি গ্রামে। ১৯১০-এ শিক্ষালাভের জন্য শান্তিনিকেতনে আসেন। ছাত্রজীবন কেটেছে রবীন্দ্রনাথের সস্নেহ সান্নিধ্যে। ১৯২১-এ বিশ্বভারতীর প্রতিষ্ঠা। প্রথম দুজন ছাত্রের একজন ছিলেন প্রমথনাথ বিশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ প্রথম শ্রেণীতে প্রথম ১৯৩২ সালে। রামতনু লাহিড়ী বৃত্তি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন ১৯৩৩ থেকে ৩৬। ডিগ্রি লাভ অধরা। আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় বিভাগে যোগদান করেন ১লা জানুয়ারি ১৯৪৬ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন ১৯৫০ সালে। কাব্য, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধের স্রষ্টা। বহুবিধ সম্মানে ভূষিত। পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরোজিনী বসু স্বর্ণপদক ১৯৫৮ সালে, রবীন্দ্র পুরস্কার ১৯৬০ সালে, আনন্দবাজার পত্রিকার তরফে প্রফুল্ল সরকার স্মৃতি পুরস্কার ১৯৬১ সালে, ভারত সরকারের পদ্মশ্রী উপাধি ১৯৭১ সালে, গান্ধী মেমোরিয়াল কমিটির পুরস্কার ১৯৭৫ সালে, শরৎ সমিতির শরৎ পুরস্কার ১৯৮১ সালে, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার ১৯৮৩ সালে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী স্বর্ণপদক ১৯৮৩ সালে। প্রয়াণ ১০ই মে ১৯৮৫ সালে। চলুন শুনে আসা যাক প্রমথনাথ বিশির অলৌকিক গল্প অবচেতন। এতদিনে সেই অত্যাশ্চর্য কাহিনী প্রকাশ করা যাইতে পারে। কাহিনী বলিতে সাধারণত অবাস্তব ও অলৌকিক কিছু বোঝায়। যে বিবরণ প্রকাশ করিতে উদ্যত হইয়াছি তাহা আমার পরিচিত এক ব্যক্তির স্বচক্ষে দৃষ্ট। তবু কাহিনী ছাড়া আর কোনো শব্দ তাহার প্রতি প্রযোজ্য নয়। কে বিশ্বাস করিবে কে করিবে না সে চিন্তা আর করিব না। ওই চিন্তা করিয়াই কাহিনীটি এতদিন চাপিয়া রাখিয়াছিলাম। কিন্তু এখন সবাবুর মৃত্যু হওয়ার কাহিনী প্রকাশের মূল প্রতিবন্ধকতা দূর হইয়াছে। আমি নিজে সবাবুর মুখে গল্পটি বহুবার শুনিয়াছি। তাহার প্রকৃত মর্ম উদ্ধারের আশায় দুইজনে মিলিয়া ঘটনার উপরে যুক্তি ও বিচারের আলোকরশ্মি নিক্ষেপ করিয়াছি। যত রকমের সম্ভব তাহার অলৌকিক অভিজ্ঞতাকে বিশ্লেষণ করিয়াছি। ব্যাপারটা অবচেতন মনের লীলা না অতিপ্রাকৃতের খেলা না কেবলই চোখের মরিচিকা কিছুই বুঝিয়া উঠিতে পারি নাই। প্রথমবার শুনিয়া যেমন হতবুদ্ধি হইয়া গিয়াছিলাম আজও তেমনি হতবুদ্ধি আছি। বরঞ্চ সে ভাবটা যেন আরো বাড়িয়াছে। অসম্ভবের রং কালক্রমে ফিকা হইয়া আসে, কিন্তু ইহার রং ক্রমে গাঢ়তর হইয়াছে। তাহার উপরে সবাবুর মৃত্যুতে এ বিষয়ে আলোচনা করিবার সঙ্গীরও অভাব হইয়া পড়িয়াছে। অনেক সময় একাকী মনে মনে ঘটনাকে ওলটপালট করিয়া দেখি, যথা পূর্বং তথা পরম, কোনো তল পাই না। অবশেষে একসময় সবাবুকে বলিয়াছিলাম, বিচার বিশ্লেষণ থাকুক, আমার অবচেতন থিওরি আর আপনার অতিপ্রাকৃত থিওরি থাকুক, এক কাজ করুন, ঘটনার বিবরণ লিখে ফেলুন। আমার কথা শুনিয়া সবাবু বলিয়া উঠিয়াছিলেন, কি সর্বনাশ, তাহলে লোকে মনে করবে আমি গাঁজা ভাং খাই। সে ভয় করলে সাহিত্যিকদের ব্যবসা বন্ধ করতে হয়। আমি তো সাহিত্যিক নই, সেজন্যই তো লোকে সহজে বিশ্বাস করবে। কাহিনী রচনা করে লোক ভোলানো তো আপনার পেশা নয়। না মশাই, ও অনুরোধ করবেন না। যার রহস্য নিজেই উদ্ধার করতে পারলাম না সে বস্তু আমি পাঠকদের ঘাড়ে চাপাতে চাইনে। প্রথম দিন এই পর্যন্ত হইয়া রহিল। তারপর দিনে দিনে বারে বারে অনুরোধ উপরোধ করিয়া তাহার মন অনুকূল করিয়া আনিলাম। আর অবশেষে ঘটনাটির বিবরণ তিনি লিখিয়া ফেলিলেন। আমি শুনিয়া বলিলাম, চমৎকার হয়েছে। কে বলল আপনি সাহিত্যিক নন? আপনিও প্রথম বলিলেন যে আমি লিখতে পারি। সে কথা জানি নে, তবে এ ঘটনা এর চেয়ে ভালো করে প্রকাশ করা সম্ভব নয়। বরঞ্চ এর উপরে সাহিত্যিক ছলাকলা আরোপিত হলে ঘটনার স্বাভাবিক ভয়াবহতা ক্ষুণ্ণ হতো ছাড়া বাড়ত না। এবারে এক কাজ করুন, রচনাটি কোনো কাগজে পাঠিয়ে দিন। সে কি, খেপেছেন নাকি? ক্ষতি কি? ক্ষতি এই যে লোকে গাঁজাখোর ভাববে। ভাবিলাম আজ আর বেশি ঘাটাইয়া কাজ নাই। অনুরোধ করিয়া যখন লিখাইতে পারিয়াছি তখন একদিন ছাপাইতে রাজি করাইতেও পারিব। কিছুদিন ব্যাপারটা চাপা পড়িয়াছিল। সবাবু কিছুদিনের জন্য কলিকাতায় চলিয়া গিয়াছিলেন। তারপরে ফিরিয়া আসিয়া রচনাটি হাতে করিয়া আমার বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। বললেন, নিন, এটা আপনার কাছে রেখে দিন। বিস্মিত হইয়া শুধাইলাম, হঠাৎ? কোনোদিন যদি মরে যাই কেউ জানতেও পারে না। আপনি তো কাউকে জানাতে চান না,
তাছাড়া হঠাৎ মরতেই বা যাবেন কেন? তিনি কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, তা বটে, তবে কি জানেন লেখাটা আপনার কাছেই থাকুক। আপনার উৎসাহেই লিখেছিলাম কিনা। ভাবিলাম হাতে যখন আসিল এখন ছাপিতে পারিব, কিন্তু সেভাবে প্রকাশ না করিয়া কৃত্রিম বৈরাগ্যের সহিত বলিলাম, থাকুক, কিন্তু শর্ত কি? আমি জীবিত থাকতে প্রকাশ করবেন না, মরবার পরে প্রকাশ করবার স্বাধীনতা আপনার রইল। তারপর একটু ভাবিয়া বলিলেন, কিন্তু একটি অনুরোধ, রচনার বিষয় সম্বন্ধে বাদানুবাদে হলে আপনি তাতে যোগ দেবেন না, বলবেন যে লেখকের নিষেধ আছে। বেশ, তাই হবে, কিন্তু মৃত্যুর কথা এত ভাবছেন কেন? নিকটতম প্রতিবেশী সম্বন্ধে সর্বদা সচেতন থাকা উচিত। আচ্ছা, আপনি সচেতন থাকুন, আমি আপনার শর্ত সম্বন্ধে সচেতন থাকলাম। এই বলিয়া লেখাটি হাত বক্সের তলায় সযত্নে রাখিয়া দিলাম। হঠাৎ নিকটতম প্রতিবেশী সবাবুকে স্মরণ করিলেন। সবাবুর মৃত্যু একেবারেই অপ্রত্যাশিত। তাহার কোনো রোগও হয় নাই, স্বাস্থ্যও ভালো ছিল, আর বয়সও 50-এর নিচে। অকাল মৃত্যুর শোচনীয়তায় ঘটনাটি প্রতিভাত হইল। তখন তাহার কথা মনে পড়িল। মৃত্যুর সম্ভাব্যতার প্রসঙ্গ উঠিলে তিনি বলিতেন, মৃত্যুর কোনো বয়স নাই। এবারে রচনাটি প্রকাশের পক্ষে আর কোনো বাধা নাই, কাজেই সেটি কাগজে পাঠাইয়া দিতেছি। বলা অনাবশ্যক হইলেও স্মরণ করাইয়া দিতে চাই যে রচনার একটি অক্ষরও আমি অদলবদল করি নাই, কিংবা একটি কমা সেমিকোলনও বসাই নাই। যেমন ছিল অবিকল তেমনি আছে। কেবল সবাবু রচনার নাম দিয়া যান নাই, একটি নাম দরকার, তাই নামটি আমি বসাইয়া দিলাম অবচেতন। সবাবুর শর্তানুযায়ী বাদানুবাদে নামিতে আমি অপারগ। যাহার খুশি বিশ্বাস করিবেন, যাহার খুশি নয় অন্যথা করিবেন। স্বয়ং লেখক এখন সমস্ত প্রশ্নের অতীত, আর তাহারই অনুরোধে আমারও এখন মুখ বন্ধ। বড়জামদা থেকে রওনা হয়ে ডিভিশনাল রেঞ্জার মিস্টার শ্রীবাস্তব আর আমি একদিন দুপুরবেলা থলকোবাদ ফরেস্ট বাংলো এসে পৌঁছিলাম। বেয়ারা বারান্দায় দুখানা চৌকি বের করে দিল। আমরা বসলে সে চা আনতে গেল। মিস্টার শ্রীবাস্তব আরম্ভ করিলেন, জানেন মিস্টার রায়, সারন্দা ফরেস্টের মধ্যে এই বাংলোটাই সবচেয়ে উঁচুতে, প্রায় 2500 ফুট হবে। কেন, এর চেয়ে উঁচু পাহাড় কি আর নেই? থাকলেও সেখানে বাংলো নেই। তারপর আবার শুরু করলেন, প্রায় 20 বছর আগে পার্কার নামে একজন রেঞ্জার ছিল। লোকটার সুন্দর দৃশ্যের উপর খুব টান ছিল, তাই বেছে বেছে সুন্দর জায়গাতে সে ফরেস্ট বাংলো তৈরি করিয়েছে। ছোট নাগড়া, আঙ্কুয়া সমস্তই মনোরম স্থান, কিন্তু এই থালকোবাদের কাছে কেউ নয়। শ্রীবাস্তব লোকটি খুব মিশুকে আর গল্পবিলাসী। যখন গল্প করতে পারি সেটা জেনেই আমার মতো সামান্য স্কুল মাস্টারের সঙ্গে বন্ধুত্ব করেছেন। যখনই ট্যুরে বের হন, আমার ছুটি থাকলে আমাকে সঙ্গে নিয়ে যান। আমি বসলাম। এ জায়গা সুন্দর সন্দেহ নেই, কিন্তু সুন্দর তো কলকাতার বোটানিক্যাল গার্ডেনেও। আমার এই জায়গা কেন ভালো লাগছে জানেন? কেন শুনি? এই জায়গাটার মধ্যে একটি প্রচণ্ড ভয়াবহতা আছে। ভয়াবহতা না থাকলে সৌন্দর্য দীর্ঘকাল মানুষকে আকর্ষণ করতে পারে না। ক্ষুদ্র সৌন্দর্য চোখ ভোলায়, মহৎ সৌন্দর্য মন ভোলায়। আমি বললাম, যেমন সমুদ্র আর হিমালয়, আর যেমন এই থলকোবাদ পাহাড়। তা বটে, এই দেখুন ঘড়িতে এখন 1টার বেশি নয়, কিন্তু রোদের তেজ দেখে মনে হচ্ছে যেন 5টা বাজে। 5টা যখন সত্যি বাজবে তখন ঘোর অন্ধকার হবে। আচ্ছা, ওই যে অনেক দূরে ঝাপসা কুয়াশার মধ্যে একটা সাদা রেখার মতো দেখা যাচ্ছে, ওটা কি নদী নাকি? কোয়েল নদী। ঘন্টাখানেক আগে পার হয়ে এসেছি। এমন সময় বেয়ারা এসে জানালো যে খানা তৈরি হয়েছে। খাওয়া শেষ হলে মিস্টার শ্রীবাস্তব বললেন, মিস্টার রায়, আপনি একটু বিশ্রাম করুন। কিছু সরকারি কাজ বাকি আছে, আমি সেরে নিই। বড় জোর ঘন্টা 2 লাগবে। বেশ, আপনি কাজ করুন, আমরা চারদিকটা একটু ঘুরে দেখি। কিন্তু মশাই, খুব দূরে যাবেন না, পথ ভুল হলে বিপদে পড়বেন। না না, দূরে যাব কেন? তাছাড়া 3টার মধ্যেই ফিরব। নিশ্চয়ই, অন্ধকার হইলেই ভাগবল্লুক বের হয়। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ও কি, আবার ঝোলা কাঁধে করেন কেন? আমি হেসে বললাম, দুর্লভ ফুলের নমুনা সংগ্রহ করবার এক বাতিক আছে আমার, যন্ত্রপাতি আছে ঝুলিতে। আচ্ছা আসুন, দুর্লভ ফুলের অভাব হবে না, কিন্তু খুব সাবধান। মোটরের চওড়া পথ ছেড়ে পায়া চলা সরিপথ দিয়ে নামবার চেষ্টা করছি, হাতে আছে একটা লাঠি। এমন সময় বুধন সিং সালাম করে দাঁড়ালো। বুধন সিং বাংলোর রক্ষক। কিধার যা রাহে সাহাব? আমার আবার রাষ্ট্রভাষা ভালো আসে না। যাই হোক, তবু যতটুকু পারি গুছিয়ে বললাম, ঘুমনে কো।
ঘুমনে কো লায়েক জায়গা হ্যায় খাস, লেকিন উধার মত যাইয়ে হুজুর, বলে সে একটা দিক দেখিয়ে দিল। আর 10টা জায়গা থেকে কোনো প্রভেদ বুঝলাম না। কেন নিষেধ করছে? বাঘ ভাল্লুক আছে না আর কিছু হবে? আর কিছু হবেই বা কি? এসব সূক্ষ্ম জিজ্ঞাসা করবার মতো রাষ্ট্রভাষার পুঁজি আমার নেই। কাজেই সংক্ষেপে বললাম, ঠিক হ্যায়, উধার নেই জায়গা। সুড়িপথ দিয়ে সাবধানে নামছি, কখনো গাছের ডাল ধরে, কখনো লাঠিতে ভর দিয়ে। কিন্তু মনটার মধ্যে বুধন সিং এর নিষেধ বাক্য পাক খেয়ে মরছে। উধার মত যাইয়ে সাহেব। প্রত্যেকটি শালগাছ জাহাজের মাস্তুল হবার যোগ্য। বনস্পতি একেই বলে। মাটি থেকে 50 হাতের মধ্যে কাণ্ডের গায়ে কোনো শাখা প্রশাখা নেই। সরল সমান্তরাল বলিচিহ্নগুলোতে বহু বর্ষা আর বহু বর্ষণের শ্যামলতা। এমন শত শত হাজার হাজার বনস্পতি। বনের 12 আনাই শাল। তাছাড়া আছে পিয়াশাল, কেঁদ, মহুয়া, অর্জুন, আর আছে দুর্ভেদ্য পাহাড়ি বাঁশের ঝাড়। সব কাঁধে কাঁধ মিলে এমন ঘন হয়ে দাঁড়িয়েছে যে অনেক স্থানেই রোদ মাটি পর্যন্ত এসে পৌঁছায় না। সব একটানা ছায়া, ভেজা স্যাঁতসেঁতে। সব শুদ্ধ মিলে সরীসৃপের শীত স্পর্শ সৃষ্টি করেছে। মাঝে মাঝে রোদের কুচি সেই সরীসৃপের গায়েরই রং বাহার। কিছুক্ষণ এসব জায়গায় থাকবার পরেই অতলে তলিয়ে যাওয়ার একটা অনুভূতি জন্মায়, যেন ওই আদিম অতিকায় সরীসৃপটার জঠরে তলিয়ে গেছি। মনে হয় যে বিশ্বজগৎ নেই, কিন্তু আমি তবু আছি। এসব বনের মস্ত একটা সুবিধা যে তলাটা বেশ পরিষ্কার, যেদিকে খুশি যাওয়া যায়। যাচ্ছিও তাই। ইতিমধ্যেই ফুলের নমুনায় কাঁধের থলিটা বেশ ভারী হয়ে উঠেছে। যত ফুল তত প্রজাপতি, সমস্তই অজ্ঞাত, অপরিচিত। উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা এদের খবর রাখে না। এত রঙও আছে ফুলের, এত ঢঙও আছে প্রজাপতির পাখার। আর যখন দুয়ে মেলে, মরি মরি, হেন কবি নেই, হেন চিত্রী নেই যাদের তুলি কলম সে সৌন্দর্য ধরে রাখতে পারে। কখনো ফুলগুলোকে মনে হয় প্রজাপতির ঝাঁক, কখনো প্রজাপতির ঝাঁককে মনে হয় ফুলের স্তবক। ফুল তুলছি তো তুলছি, বোঝা বাড়ছে তো বাড়ছেই, মনের স্বাদ আর মেটে না। বেলা অনেকটা গড়িয়েছে। শরীর যে পরিশ্রান্ত হয়েছে তা প্রথম জানিয়ে দিল আমার পা দুটো। হঠাৎ তারা অবস্থান ধর্মঘট ঘোষণা করল। অগত্যা একখানা কালো পাথরের উপরে একটা শাল গাছের তলায় বসতে বাধ্য হলাম। সম্মুখে একটা আগাছার শাখায় একটা অজানা ফুলের উপর বসে অজানা একটা মস্ত প্রজাপতি দোল খাচ্ছে। ফুলটা তুলবার ইচ্ছা হলেও উঠিবার শক্তি আর হলো না। চুপ করে বসে রইলাম। কিন্তু মনটা হঠাৎ দোল খেয়ে উঠল ওই প্রজাপতির মতো অতীতকালের দীর্ঘশ্বাসে। আর ফুলটা ফুলও ছিল। আজকে আমি বিহারের এক গ্রাম্য স্কুলের মাস্টার, কিন্তু এ পরিণাম কি 10 বছর আগেও কেউ কল্পনা করেছিল? বিশ্ববিদ্যালয়ের বড় বড় সব পরীক্ষাগুলো পাকা ঘোড়ার মতো যখন ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছিলাম, তখন শত্রু মিত্র আত্মীয় পর সকলেই কল্পনা করেছিল যে সিভিল সার্ভিসের নিরাপদ আস্তাবলে আমার যাত্রার স্পৃহণীয় পরিসমাপ্তি ঘটবে। ঘটতেও তাই। এমন সময় ভাগ্যের শনি গ্রহের মতো আমার অদৃষ্টাকাশে উদিত হলো সুতপা। তার শাড়ির রাঙাপাড়ের রক্তবেষ্টনী, তার খোপার রক্তকরবীর রক্তিম ইক্ষণ, তার লজ্জারুণ কপলের ভাব বলাকা বিন্যাস, তার রক্ত অধরপুটে চুম্বনের অর্ধস্ফুট কুড়িটি, সব মিলে কি বলবো? আমি তো কবি নই, কাজেই কবির কথা ধার করে নিয়ে প্রকাশ করি। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তাহার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশ বটে। রইল পড়ে আমার এমএ পরীক্ষা দেওয়া, রইল পড়ে আমার সিভিলিয়ান স্বর্গ, রইল পড়ে আমার ভবিষ্যৎ। আমার একমাত্র তপস্যা হলো সুতপার প্রসন্নতা অর্জন। সুতপার মন আমার উপর প্রসন্ন ছিল না, একথা বলে তার ও আমার প্রতি অবিচার করতে চাইনে। হয়তো সেই প্রসন্নতার পূর্বরাগ পরিণয়ের ভাস্বরতায় একদিন পরিণত হতো। কিন্তু সংসারটা এমন কত হলে হতে পারত ছিন্ন সুত দিয়েই না সেলাই করা। অভিজ্ঞতার অর্থই হচ্ছে আশার সীমান্ত উপলব্ধি। তারপর একদিন বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে সুতপার বিয়ে হয়ে গেল অন্যত্র। আমিও সেদিন রাত্রে নাগপুর প্যাসেঞ্জারের বাঁশি বাজিয়ে আলো জ্বালিয়ে রওনা হয়ে এলাম এখন যেখানে স্কুল মাস্টারি করছি সেখানে। আবার একদিন শত্রু মিত্র আত্মীয় পর অবাক হয়ে গেল, বলল ছেলেটার ভবিষ্যৎ ছিল, কিন্তু নিজের দোষে তা খোয়ালে। আসল ব্যাপার জানলো না। তাই কেউ বলল ছোকরাকে মার্কসিজমের ভূতে পেয়েছে, চলল গণদেবতার সেবা করতে। কেউ বলল গান্ধী গান্ধী করেই গোল্লায় গেল, গেল গাঁওমে সেবা করতে, তাও কিনা আবার বিহারি ভূতদের গাঁও। সবাই জানে তারা অভ্রান্ত, এমনি করেই মানুষের বিচার হয়।
সুতপা বলল, ওই ফুলটা কি সুন্দর। বেশ তো, দেখো না কাছে গিয়ে। কাছে যেতেই প্রজাপতিটা উড়ে গেল। সে অপ্রদীপ। আমি হেসে উঠলাম। রাগের ও লজ্জার রাঙা পাটটানা কালো দৃষ্টির গোটা দুই প্রজাপতি নিক্ষেপ করে সুতপা বলল, তুমি ভারী দুষ্টু। কেন, প্রজাপতিকে ফুল করতে পারিনি বলে? তা স্বীকার করছি, করছি। ও কাজ আমার অসাধ্য। আগে বলনি কেন? বলবার আর সময় দিলে কই? এমন বোকা বনলাম। যা গোড়া থেকেই আছো, তা নতুন করে আর বনবে কিভাবে? না, তোমার সঙ্গে পারা অসম্ভব। শোনো, রাগ করো না। আমার কি মনে হয় জানো? ওই প্রজাপতিগুলোও ফুল, কেবল ওদের গাছ গিয়েছে হারিয়ে, আর ওরা তাই কেবলই খুঁজে খুঁজে বেড়ায়। যেমন তুমি গাছ খুঁজে পেলে কি? গাছ কি বলে জানি নে, আমার মন তো বলছে পেয়েছি। আর ওই ফুলগুলো প্রজাপতি নয়? হ্যাঁ, গাছ পেয়ে গিয়েছে বলে আর নড়তে চাইছে না। যদি ভুল গাছ হয়? সংসারে অনেক সময় ভুলকেও সয়ে নিতে হয়। মানুষ তো ফুলও নয়, প্রজাপতিও নয়। ইস, আমি হলে ভুলের বোঁটা ছিঁড়ে উধাও হয়ে যেতাম। এসব অনেক দিন আগের কথাবার্তা। কার্যত দেখা গেল আমার কথাই ঠিক। ভুলকেই সয়ে নিল সুতবা। বোঁটা ছিঁড়ে উধাও হয়ে গেল না, কিংবা এমন হওয়াও অসম্ভব নয় যে শেষ পর্যন্ত বোঁটার বাঁধন তার পক্ষে ভুল হয়নি। ওই কথাটা ভাবতে আমার আত্মসম্ভ্রমে আঘাত লাগে বটে, কিন্তু আত্মসম্ভ্রম তো তারও আছে। ভুল হলেই বা স্বীকার করবে কেন সে? এ কি, এ যে ঘোর অন্ধকার হয়ে এসেছে। ঘড়িতে মাত্র 4টা, কিন্তু এ যে সন্ধ্যার ছায়া। শ্রীবাস্তব তো বলেই দিয়েছিলেন যে এখানে 5টায় বাঘ ভাল্লুক বেরোনোর সন্ধ্যা নামে। ইস, অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু স্বীকার করতে লজ্জা নেই যে সুতপার কথায় আমার কালজ্ঞান ও কাণ্ডজ্ঞান কিছুই থাকে না। লাঠি ও থলি নিয়ে উঠে পড়লাম আর দ্রুত চলতে শুরু করে দিলাম। কিন্তু প্রায় আধ ঘন্টা চলবার পরে হঠাৎ চমকে উঠলাম একটা অতিকায় বনস্পতি কদম গাছ দেখে। ওই, যাওয়ার সময় তো এটাকে দেখিনি। তবে কি পথ ভুল হলো? গহন বনের মধ্যে একবার ওই ধারণা মাথায় জন্মালেই সর্বনাশ। লিভিংস্টোন স্ট্যানলিরও পথ ভুল হবেই। একবার ডাইনে, একবার বাঁয়ে, একবার সম্মুখে, একবার পিছনে চলতে চলতে যখন একটা মুখর ঝর্ণার ধারে এসে পৌঁছলাম, তখন সন্ধ্যা ও পথভ্রান্তি দুইকেই স্বীকার করে নেওয়া ছাড়া গত্যন্তর রইল না। বুঝলাম আজ সম্মুখে সর্বনাশ ও রাত্রি। পথ যখন হারিয়েছি তখন সামনে পিছনে দুই সমান। কাজেই ঝর্ণাটা পার হলাম। ঝর্ণা পার হতেই একটি নাতিবৃহৎ উপত্যকায় প্রবেশ করলাম। চারদিকে উঁচু নিচু পাহাড়ের প্রাচীর দিয়ে ঘেরা, আর ওই ঝর্ণার নিত্যধ্বনিতে হুড় হুড় দূর দূর শব্দ যেন উপত্যকার একটিমাত্র দরজা। নিরন্তর হুড়কো টেনে দিচ্ছে। উপত্যকাটায় ঢুকতেই সমস্ত শরীর ছমছম করে উঠল, গায়ে কাটা দিল। এ কয় বছরে এ অঞ্চলে বনে পাহাড়ে আমি কম ঘুরিনি। মাঝে মাঝে পথ হারাতেও হয়েছে, কিন্তু ঠিক এরকম অকারণ ভীতির অনুভূতি এই প্রথম। তখন রীতিমতো অন্ধকার হয়ে এসেছে। চরাচরের অতল নিস্তব্ধতার মধ্যে এ ঝর্ণার কলধ্বনি যেন শিকল নামিয়ে দিয়ে তল মাপবার চেষ্টা করছে। বুঝলাম আর বাইরে থাকা নিরাপদ নয়। সন্ধ্যার সময়েই ভাগ ভল্লুক হাতি বের হয় জল পান করতে। যাবে তারা ওই ঝর্ণায়। বুঝলাম আর বাইরে থাকা নিরাপদ নয়। সন্ধ্যার সময়ে বাঘ ভল্লুক হাতি বের হয় জল পান করতে। যাবে তারা ওই ঝর্ণায়। পার হবার সময় ওর ধারে এক জায়গায় সহস্র নখের আর পায়ের দাগ চোখে পড়েছিল। ভাবলাম রাতটা একটা গাছে উঠে কাটাতে হবে। এমন অভিজ্ঞতা একেবারে নতুন নয়। আগেও দু একবার বনের মধ্যে গাছে চড়ে রাত কাটিয়েছি। একটা শক্ত উঁচু গাছের সন্ধানে চোখ যখন ব্যস্ত, দেখতে পেলাম অদূরে উঁচু একটা বস্তু। কাছে গিয়ে দেখি অভাবিত সৌভাগ্য। কাঠের মোটা মোটা তক্তা দিয়ে তৈরি ছোট্ট একটা কুঁড়ে ঘর। প্রাচীরও কাঠের, ছাদও তাই। এরকম বন্য ঘর আমার পরিচিত। বড় বড় কাঠের ব্যবসায়ীরা মাঝে মাঝে তৈরি করে রাখে, পথ হারিয়ে গেলে বা মধ্যপথে রাত হয়ে গেলে রাত্রিযাপনের উদ্দেশ্যে। মনটা খুশি হলো, যাক, রাত্রিটা আর গাছে চড়ে কাটাতে হবে না। থলিতে টর্চ ছিল। বন ভ্রমণের কালে সর্বদাই একটা টর্চ আমার সঙ্গে থাকে। টর্চ জ্বালিয়ে ঘরটা দেখলাম। আর 10টা বন্য ঘরের মতোই। তবে দীর্ঘকাল যে এখানে কেউ রাত্রি যাপন করেছে তা মনে হলো না। ভিতরে ঢুকে পড়লাম। খান কতক তক্তা সাজানো, বসে শুয়ে রাত্রি কাটানো যায়। দরজার ফাঁকটা বন্ধ করবার জন্যই কাছেই পড়ে রয়েছে আর খান কতক ছোট বড় কাঠের টুকরো। আর বাইরে থাকা নিরাপদ নয় মনে করে দরজার ফাঁকটা যথাসম্ভব বন্ধ করে দিলাম কাঠের টুকরো সাজিয়ে। সবটা বন্ধ হলো না। উপরে আধ হাত খানেক ফাঁক রইল। ভিতরে কাঠের তক্তার উপরে বসলে বাইরের দৃশ্য বেশ চোখে পড়ে। শীতকাল,
তাই সাপখোপের ভয় ছিল না। ভাবলাম রাতটা নিরাপদে কাটবে। শক্ত নিরাবরণ কাঠের তক্তার উপরে বসলাম। কষ্ট হচ্ছিল। মনে করলাম গাড়ির তৃতীয় শ্রেণীর বেঞ্চিতে যেন বসে আছি। জানালার ফাঁক দিয়ে বাইরের তরল অন্ধকার, অরণ্য ও পাহাড়ের জমাট অন্ধকার, গোটা দুই তারার ফুটকি চোখে পড়েছে। তবে এ রেলগাড়িটা রয়েছে দাঁড়িয়ে, এই যা প্রভেদ। একটু স্থির হয়ে বসতেই নিজের অবস্থা মনে পড়ল, আর রাগ হলো নিজের উপরই। কি দরকার ছিল থালকোবাদ বাংলোয় আসবার? কি দরকার ছিল বাংলো থেকে একাকী বের হবার? শ্রীবাস্তব না জানি কত ভাবছে, আর বুধন সিং তো স্পষ্টই নিষেধ করেছিল। কিন্তু এই উপত্যকাটাই কি তার উদ্দিষ্ট? উধার? উপত্যকায় ঢুকতেই গায়ে কাটা দিয়ে উঠেছিল। মনে পড়ায় আবার গা ছমছম করে উঠল। গহন অরণ্যে একাকী রাত যে না কাটিয়েছে তাকে সে অভিজ্ঞতা বোঝানো যাবে না। দিনের বেলায় যে বন নিস্তব্ধ, রাতে সেখানে যে কত রকমের শব্দ ওঠে। দিনের বেলায় যে বন নির্জন, রাতে সেখানে যে কি ঠাসাঠাসি, এসব রহস্য বলে বোঝাবার নয়। একবার বাইরে টর্চের আলো ফেললাম। অনন্ত কালোর পর্দা একটুখানি ফাঁক হলো। বেবাক শূন্য, ধারে কাছে কোথাও গাছপালা নেই। শূন্যতা যে কত গুরুভার এইরকম স্থানে এইরকম সময়ে বুঝতে পারা যায়। সুতপা, আজ তোমার ঠোঁট দুখানি বড় সুন্দর দেখাচ্ছে। তোমার সবটাতেই বাড়াবাড়ি। বাহ, দোষ করলে তুমি আর রাগ আমার উপর? বারে, আমি কোথায় দোষ করলাম? ঠিক তুমি নও, তোমার ঠোঁট দুটি, ও একই কথা। তারই বা কি দোষ? নইলে এমন সুন্দর দেখাতে গেল কেন শুনি? তাতে দোষটা কিসে শুনি? অপরকে প্রলুব্ধ করছে, অ্যাবেটমেন্ট, আইনে সেটাও দণ্ডনীয়। তোমার যত বাজে কথা। ঠিক, সে দোষ স্বীকার করছি। এবারে কাজে নামা যাক। হঠাৎ আমার মুখ নত হয়ে পড়ল তার ঈষদুষ্ণ অধরষ্টের দিকে। অর্ধস্ফুট গোলাপের কুড়িটা যখন উচ্ছিন্ন হবে, ঠিক তাও পূর্ব মুহূর্তে দুজন দুদিকে ছিটকে সরে গেলাম। ফিটন গাড়িখানা পাথরে হোঁচট খেয়েছে। নলের রজহংস দয়মন্তীর কাছে এসেই ফিরে গেল। হলো না তাতে পত্র সমর্পণ। দয়মন্তীর মুখমণ্ডলে একসঙ্গে পরপর আশাভঙ্গ, উল্লাস, নৈরাশ্য, আত্মধিকার প্রভৃতি বিচিত্র ভাবের সারেগামা খেলে গেল। না, তোমাকে আর বিশ্বাস নেই। গাড়িতে কি করে বসবে? এসো তবে গাড়ি বাঁধি। সে মুখ ফিরিয়ে নিল। এমন সময় বিকট একটা গর্জন উঠল। অনভিজ্ঞে শুনলে ভাববে গাধা ডাকছে। যা ডাকছে তা হচ্ছে বুনো হাতি, এবং তা অদূরেই। আর ওরা যে দল বেঁধে ছাড়া নড়ে না একথা কে না জানে। ওরা চলেছে ঝর্ণার জলপান করতে। হাতির ডাক থেমে যেতেই বন আবার দ্বিগুণ নির্জন হলো। শোনা গেল টুংটুং ধ্বনি। গরুর গলার ঘণ্টার যেমন আওয়াজ ওঠে তেমনি। ও একরকম পাহাড়ি পাখি ডাকছে। ক্রমে সারাদিনের ক্লান্তিতে ঘুম পেতে লাগলো, আর অল্পক্ষণের মধ্যেই কাঠের দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। থার্ড ক্লাস গাড়ির কামরায় যেমন অনেকবার ঘুমিয়েছি। অচেনা গাছ, অচেনা ফুল। গাছটি সুন্দর, কিন্তু ফুলের বোধ করি তুলনা হয় না। অর্ধবিকশিত ফুলটির অর্ধোন্মোচিত পাপড়িগুলোর কি রং, কি ভঙ্গিমা, আর মৃদু সূক্ষ্ম সুগন্ধই বা কত! ফুলে মহিমা আছে, কুড়িতে সৌন্দর্য আছে, কিন্তু অর্ধস্ফুট ফুলের রহস্য হার মানিয়েছে আর সবকিছুকে। যত হাত বাড়াই ফুলটি সরে যায়। বাতাসের এ কেমন লীলা! আর এমনতর মেজাজি ফুলও তো দেখিনি। একটু বেশি চেষ্টা করে যেই হাত বাড়িয়েছি অমনি। গাড়ির মধ্যে এসব কি হচ্ছে? তুমি আবার ফুল সেজেছিলে কেন? ফুল সেজেছিলাম সে আবার কি? মনে হচ্ছিল তুমি একটা গাছ হয়ে গিয়েছ, আর তোমার ঠোঁটে ফুটে রয়েছে একটা অচেনা সুন্দর ফুল। একটা কথা সত্যি করে বলবে, আমাকে সত্যি কি খুব সুন্দর লাগে তোমার? দুই ফুসফুসে এক আতাস বাতাস টেনে নিয়ে দেহের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম, সুন্দর, সুন্দর, তুমি অপূর্ব সুন্দর। সেই প্রচন্ড চেষ্টায় ধরফর করে জেগে উঠলাম কাঠের আসনের উপরে। চিৎকার বোধহয় সত্যি করেছিলাম। প্রতিধ্বনির শেষ রেশটুকু তখনও মিলিয়ে যায়নি। সমস্ত অরণ্য বোধ করি চকিত চমকিত হয়ে উঠেছিল অতৃপ্ত প্রণয়ীর ব্যর্থ কামনার নিষ্ফল উল্লাসের অদম্য ক্রন্দনে। বুকের মধ্যে একটা দুর্দম জ্বালা, দুর্দম ক্ষুধা, দুস্তর আকাঙ্ক্ষা তোলপাড় করতে লাগলো। মনে হলো আমার আত্মার সেই অসহ্য উত্তাপে চরাচর সন্তপ্ত হয়ে উঠেছে। সেই ব্যর্থ বাসনার দুর্বার বহ্নি তীক্ষ্ণ সূচিমুখে সমস্ত অরণ্যকে বিদ্ধ করছে, আর আমার অন্তর থেকে যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ জ্বালা নিষ্কাশিত হয়ে সমগ্র আকাশটাকে ভিতরে ভিতরে তাতিয়ে তুলেছে। যে অরণ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর যে অরণ্যে জেগে উঠলাম, এ দুই যেন ভিন্ন স্থান। আলো জেলে ঘড়ি দেখলাম, কেবল 10টা। মনটা দমে গেল। এখনো অন্তত 8 ঘন্টা এই গুমটিতে চুপটি মেরে বসে থাকতে হবে।
একটা সিগারেট ধরালাম। অনেকক্ষণ একভাবে বসে থেকে শরীর আড়ষ্ট হয়ে গিয়েছিল। তাই উঠে দাঁড়ালাম আর দরজার কাছে এসে দাঁড়ালাম। আর দরজার ফাঁক দিয়ে বাইরের দিকে দৃষ্টি পড়তেই চমকে উঠলাম। এটা কি হলো? আবার ভালো করে তাকালাম। সত্যি তো, এ কি? এ কিভাবে হলো? সম্মুখের মাঠ ফাঁকা ছিল, এখন গাছপালায় একেবারে ভর্তি। ব্যাপার কি? বাইরে টর্চের আলো ফেললাম। না, সমস্ত ঠিক আছে। মাঠ ফাঁকা, আমার চোখেরই ভুল। কিন্তু যেমনি আলো নিভিয়েছি অমনি মুহূর্তে সমস্ত মাঠখানা ঠাসাঠাসি ভর্তি হয়ে গেল গাছপালায়। আবার আলো ফেললাম। না, মাঠ ফাঁকা। আলো নিভতেই মাঠ উঠল ভরে। এজন্য আমার সঙ্গে আর বনের অদৃশ্য শক্তির একটা লুকোচুরি খেলা। লোকালয়ে বসে এ কাহিনী পড়লে কি মনে হবে জানি না, কিন্তু সেই আদিম অরণ্যের কোলে আদিম অন্ধকারে একাকী বসে এই অদ্ভুত দৃশ্য দেখে সেই মাঘ মাসের শীতেও আমার কপালে ঘাম দেখা দিল। ভাবলাম, পড়ে মরুক গে, মাঠের মতো মাঠ থাকুক, আমার চিন্তার কারণ কি? আমি তো আছি ঘরের মধ্যে। এমন সময় আরেক কাণ্ড ঘটল। ওই গাছপালাগুলোর মধ্যে ঝড় উঠল। গাছপালার এমন মাতামাতি, গাছপালার এমন লুটোপুটি আর কখনো দেখিনি। অথচ চরাচর নিঃশব্দ। চারদিক এমন নিস্তব্ধ যে হাতঘড়ির আওয়াজ শোনা যাচ্ছিল। ভাবলাম ঝড় এখনই ঘরটার উপর এসে পড়বে, কিন্তু ঘরটার কাছেই এলো না। আলোর ছটা ফেললাম। কোথায় বা ঝড়, কোথায় বা গাছপালা? ফাঁকা মাঠ, নীরব, নিস্তব্ধ, অন্ধকার। আলো নিভতেই আবার ঝড়ের মাতামাতি শুরু হয়ে গেল। সিগারেট ধরাবার জন্য দেশলাই জ্বাললাম। তার শিখাটি এতটুকু কাঁপল না, অথচ 10 গজ দূরেই মহাপ্রলয় চলছে। এবার আতঙ্ক শুরু হলো। জীবনে কখনো না কখনো সকলেই ভয় পেয়েছে, কিন্তু এই আতঙ্কের প্রকৃতি বোঝাতে পারবো না। একবার মনে হলো বুধন সিং ওদিকে যেতে নিষেধ করেছিল, আমি কি তবে ভুল পথে তার নিষিদ্ধ ওদিকেই এসে পড়েছি? অবশ্য কেন নিষেধ করেছিল তা বলেনি। আবার মনে পড়ল, এ অঞ্চলের কোনো কোনো লোকের মুখে শুনেছি যে বনের মধ্যে এক আধটা জায়গা আছে ভারী খারাপ। প্রথমে ভাবতাম জন্তু জানোয়ারের ভয়ের জন্যই খারাপ। একবার এক বুড়োকে চেপে ধরায় সে বলেছিল যে এসব জায়গায় নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটে। কি অদ্ভুত সে বলতে পারল না। এমন মনে হলে সে জানতো, কেবল ইচ্ছে করেই বলেনি। ভাবলাম বাইরে যা খুশি ঘটুক, আমার ঘরটির উপর যতক্ষণ না হামলা হচ্ছে আমার ক্ষতি কি? তারপর ভাবলাম বাইরের দিকে আর তাকাবো না, তাহলেই ভয়ের কারণ কেটে যাবে। কিন্তু তাও কি সম্ভব? কৌতূহল ভিতরে ভিতরে ঠেলা মারতে লাগলো। ভয় পাবো জেনেও তাকাতে বাধ্য হলাম। সেই ঝড়, সেই মাতামাতি, কিন্তু আমার উপরে কোনো প্রভাব নেই। যেন ছবির ঝড়, ছবির মাতামাতি। যেন ওই ভূখণ্ড আর আমার কুটির ভিন্ন জগতের বস্তু। দুয়ের ভাবা ভিন্ন, দুয়ের মধ্যে চলাচলের পথ বন্ধ। তাই ওর প্রভাব এখানে এসে পৌঁছচ্ছে না। এসব কথা ঠিক তখন মনে হয়েছিল না পরে মনে হয়েছে, এখন তা বলতে পারবো না। কারণ তখন যে দৃশ্য দেখেছিলাম এক ঝাপসা কাচের মধ্য দিয়ে, এখন তা আরও স্পষ্ট হয়ে এসছে। এবার মনে হলো হঠাৎ উপত্যকাখানা নানা প্রাণীর চলাফেরায় সচল হয়ে উঠেছে। একবার এক বুড়োকে চেপে ধরায় সে বলেছিল যে এইসব জায়গায় নানা রকম অদ্ভুত কাণ্ড ঘটে। কি অদ্ভুত সে বলতে পারল না। মনে হলো সে জানতো, কেবল ইচ্ছা করেই বলেনি। ভাবলাম বাইরে যা খুশি ঘটুক, আমার ঘরটির উপরে যতক্ষণ না হামলা হচ্ছে আমার ক্ষতি কি? তারপর ভাবলাম বাইরের দিকে আর তাকাবো না, তাহলেই ভয়ের কারণ কেটে যাবে। কিন্তু তাও কি কখনো সম্ভব? কৌতূহলে ভিতর ভিতর ঠেলা মারতে লাগলো। ভয় পাবো জেনেও তাকাতে বাধ্য হলাম। সেই ঝড়, সেই মাতামাতি, কিন্তু আমার উপরে কোনো প্রভাব নেই। যেন ছবির ঝড়, ছবির মাতামাতি। যেন ওই ভূখণ্ড আর আমার কুটির দুটি ভিন্ন জগতের বস্তু। দুয়ের ভাবা ভিন্ন, দুয়ের মধ্যে চলাচলের পথ বন্ধ। তাই ওর প্রভাব এখানে এসে পৌঁছাচ্ছে না। এসব কথা ঠিক তখন মনে হয়েছিল না পরে মনে হয়েছে, এখন বলতে পারবো না। কারণ তখন যে দৃশ্য দেখেছিলাম এক ঝাপসা কাচের মধ্য দিয়ে, এখন তা আরও স্পষ্ট হয়ে এসেছে। একবার মনে হলো হঠাৎ উপত্যকাখানা নানা প্রাণীর চলাফেরায় সচল হয়ে উঠেছে। তবে কি বাঘ ভাল্লুক বেরোলো নাকি? ওইসব সাপদের সম্ভাবনায় সাধারণত মানুষের মন খুশি হয় না সত্যি। আমি কেমন যেন হালকা বোধ করলাম। মনে হলো ওরা যতই ভয়ঙ্কর জীব হোক না কেন, তবু ওরা আমার মতোই রক্তমাংসের জীব। ওরা পার্থিব, ওরা যে আমার আপনজন। এই অপার্থিব বিভীষিকার চেয়ে ওরা ঢের বেশি কাম্য। কিন্তু একটু পরেই বুঝলাম যে আজ অদৃষ্ট এমনই অকরুণ যে সে সান্ত্বনাটুকুও আমার ভাগ্যে নেই। ওরা তো বাঘ ভল্লুক নয়, তার চেয়ে আকারে অনেক বৃহৎ। হাতি? না, হাতিও নয়, কারণ এদের আকৃতি কোনো প্রাণীর সঙ্গে মেলে না। প্রাগৈতিহাসিক অতিকায় যেসব জন্তুর ছবি বইয়ে দেখা যায়, এরা যেন সেসব বিস্তৃত জগতের বিচিত্র জন্তু। কিন্তু এ ঝড়ের মতো এরাও নীরব।
ওই নিঃশব্দ ঝড়ের লুটোপুটির মধ্যে এরা নিঃশব্দে ছুটোছুটি করতে লাগলো। আলোর ছটা ফেলে যেন পরীক্ষা করব, সে শক্তিও আর ছিল না। মনটা তখনও সম্পূর্ণ বিকল হয়নি। একবার মনে হলো সবটাই তো একটা দুঃস্বপ্ন নয়। তা কি করে হবে? এই তো জেগে আছি, চোখে পলক পড়ছে, হাতে সিগারেট। নাহ, স্বপ্নও নয়। মনে হলো কোনো বদ্ধ কারাগারের লোহার দরজা খুলে গেছে, আর অতল নিতল থেকে উঠে আসছে দলে দলে সেসব চিন্তা, অনুভূতি, আকাঙ্ক্ষার অর্ধসমাপ্ত অস্পষ্ট মূর্তি, জাগ্রত চৈতন্য যাদের পূর্ণাঙ্গ করে তুলবার সুযোগ পায়নি। এমন সময় মনে হলো উপরের ওই বিরাট কালো আকাশখানা কুমোরের প্রকাণ্ড চাকের মতো হঠাৎ বোঁ করে একবার ঘুরে উঠল, আর তারপরেই ঘুরতে ঘুরতে ভীম বেগে নিচে নামতে লাগলো। দিগন্তের অস্পষ্ট পাহাড়গুলো তরঙ্গিত হতে লাগলো, আর মাঝখানের ওই উপত্যকার অলৌকিক ঝড়ের জানোয়ারের মাতামাতি তো চলছেই। আর সমস্ত কিছুকে চরম ভয়াবহতার শেষ সীমায় পৌঁছে দিয়েছে অপার্থিব একটা নিঃশব্দতা। মহামেরুর, মহাশূন্যের বা মৃত্যুর পরের নিঃশব্দতা হয়তো এই রকম। এমন সময় একটা আর্তকাতর বেদনার বহ্নিময় চিৎকার কোন অন্ধকার থেকে নিক্ষিপ্ত হয়ে আমার মনের মধ্যে আমূল নিহিত হলো। জাগ্রত অবস্থারও নানা স্তর আছে। সেই প্রচণ্ড সংঘাতে আমি যেন জাগরণের সৌধচূড়া থেকে একেবারে মাটিতে নিক্ষিপ্ত হলাম। এ কার চিৎকার? নারী কণ্ঠ? কোথায়? এখানে? কে? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে ছুটে চলে গেল ঝড়ের মুখে বিপন্ন হাঁসের শাড়ির মতো। তাদের পক্ষ বিনোদন ভালো করে না মিলতেই সেই অপার্থিব ভূখণ্ডের কোনো নেপথ্য থেকে ছুটে এলো ব্যাঘ্র ভয়ভীতা বিপন্ন হরিণীর মতো ধাবমান এক নারী মূর্তি। সেই নিঃশব্দেও জগতে তার কাতর কণ্ঠ যেন শব্দের বিদ্যুৎ। সেই অপার্থিব কালোর মধ্যে বিশ্বস্ত বসন, তার শুভ্র কমনীয় তনু ঝড়ের বেগে চালিত অসম্পূর্ণ একটি চন্দ্রকলা। আবার আর্তকণ্ঠস্বর। ওগো, এ কণ্ঠস্বর আমার জন্ম জন্মান্তর জানে। এ কণ্ঠস্বর আমি সহস্র মৃত্যুর সমাধি থেকে জেগে উঠলেও ওই রমণীয়, কমনীয়, স্পৃহনীয় তনু লক্ষ জনতার মধ্যেও আমি চিনে নিতে ভুল করব না। এ যে সুতপা। ওই আর্তকণ্ঠের অগ্নিময় স্পর্শে মুহূর্ত মধ্যে পূর্ণ সম্বিতে ফিরে এলাম। সুতপা, সুতপা। দরজার তক্তাগুলো খুলে ফেলবার চেষ্টা করছি, এমন সময় দেখলাম অতিকায় এক মনুষ্য মূর্তি দুর্ভাগ্যের মতো তাড়া করে আসছে। তবে ওরই কাছ থেকে পালাচ্ছে সুতপা। দরজার তক্তাগুলো সরানো হয়ে গিয়েছিল। ছুটে বেরিয়ে পড়লাম। সুতপা, সুতপা। ওই যে দূরে ছুটে চলেছে ওই জ্যোৎস্না লেখার মতো, ওই যে পিছনে ছুটে চলেছে অতিকায় মূর্তি রাহুটার মতো, আর সবার পিছনে, অনেক পিছনে আমি প্রাণপণে ছুটছি, খানাখন্দ, উঁচু নিচু, পাথর ঢিবি ডিঙিয়ে, তবু ধরতে পারি নাই। ওই অতিকায় দানবটিকে ধরতে পারলেই বা কি করতে পারতাম। কিন্তু সে কথা কি তখন ভেবেছিলাম? আর কিছু না পারি নিজের দেহ দিয়ে ওর পথরোধ করে পড়ে থাকবো। সুতপা সময় পাবে পালাবার। দৌড়, দৌড়, আরো জোরে, আরো জোরে। এক একবার কাছে এসে পড়ি দানবটার, দেখতে পাই ওর উলঙ্গ বিভৎস রোমশ দেহ। আবার যাই এগিয়ে। লোকটা সচেতন হয়ে উঠেছে যে আমি পিছনে তাড়া করেছি। হঠাৎ এক লাফে অনেকটা এগিয়ে গিয়ে সে ধরে ফেলল সুতপার কোমর, আর অনায়াসে তাকে শূন্যে তুলে নিল। তারপরে আরেক লাফে অন্তর্হিত হলো এক ঝোপের আড়ালে। আমিও প্রাণপণে গতি বাড়িয়ে দিয়ে যখন পৌঁছালাম সেখানে, দেখলাম স্খলিত বসনা, সমুদ্র ফ্যান সুকুমার তনু, সুতপা মূর্ছিত প্রায়, আর ওই অতিকায় নরদানবটা তার মুখের উপর ঝুঁকে পড়েছে। আমার পায়ের শব্দ শুনে লোকটা মুখ তুলে চাইল আমার দিকে। সেই বাসনা পঙ্কিল অধরষ্ঠ, কামনাকুটিল মুখমণ্ডল, সেই লোলুপ লুব্ধ বাসনা, আর সেই অতি ক্ষুধার্ত কামার্ত অনুজ্জ্বলা দীপ্যমান দুই চক্ষু। আমি চমকে উঠলাম। এ যে আমার মুখ, আয়তনে আমার চেয়ে অনেক বড়, শক্তিতে আমার চেয়ে অনেক প্রবল, কিন্তু এ যে আমারই এক অবিকল প্রতিকৃতি, তাতে আর সন্দেহ নেই। মাথা ঘুরে উঠল, মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তার আগে দেখতে পেলাম ওই বীভৎস মুখ নত হয়ে পড়ল সুতপার অধরষ্টের উপরে, আর সবলে ছিন্ন করে নিল অর্ধস্ফুট রক্তগোলাপের সেই স্পর্শভীরু কুড়িটি। যখন জ্ঞান হয় দেখি ভোরের আলোয় পায়ের কাছে দাঁড়িয়ে আছেন শ্রীবাস্তব, পাশে বুধন সিং। পূর্বাপর হঠাৎ স্মরণে এলো না। শুধালাম, এখানে কেমন করে এলাম? শ্রীবাস্তব বললেন, সেসব পরে হবে, এখন চুপ করে থাকুন। শ্রীবাস্তবের আদেশে চাপরাশিরা একখানা স্ট্রেচারের মতো বানিয়ে ফেলল, আর আমাকে তার উপর শুইয়ে দিয়ে সকলে মিলে সযত্নে বহন করে নিয়ে চলল থলকবাদ ডাক বাংলোয়। আমার অস্পষ্টভাবে মনে পড়ে গেল আমার মূর্ছার সঙ্গে কোথায় যেন একটা যোগ আছে সুতপার, কিন্তু কি যোগ, কি বিবরণ, কিছুই মনে পড়ল না। মনটা অন্ধকারের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। এমন সময় কানে এলো বুধং সিং চাপা গলায় শ্রীবাস্তবকে বলছে, সাহাব কো ইধার আনা হাম মানা কর দিয়ে থে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ শুনছিলেন প্রমথনাথ বিশির ছোট গল্প অবচেতন।